দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিসিসিআই সেক্রেটারি জয় সাহা কনফার্ম করেছেন যে ভারতীয় দলের নেক্সট যে হেড কোচ হচ্ছেন তিনি হচ্ছেন গৌতম গম্ভীর। এখনো পর্যন্ত আমরা সবাই এটাই জানি, তবে কথা বলতে চাই যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টা হচ্ছে গৌতম গম্ভীর যদি ভারতীয় ক্রিকেট টিমের ন্যাশনাল কোচ হয়ে আসেন তাহলে সেটা ভারতীয় টিমকে আরো কত বেশি সাপোর্ট দিবে, কত বেশি সুবিধা দিবে, বা ভারতীয় টিম তার তত্ত্বাবধানে আরো কি কি অর্জন করতে পারে সেই ব্যাপারে কথা বলতে চাই। দর্শক, আমরা জানি গৌতম গম্ভীর যখন ক্রিকেটটা খেলেছেন সে কোন লেভেলের খেলোয়াড় ছিলেন। 2011 সালে ভারতের ওয়ার্ল্ড কাপের কথা বলতে চাই। 2011 সালে শ্রীলঙ্কার এগেনস্টে ভারত যখন চ্যাম্পিয়ন হয় ধোনির নেতৃত্বে, সেই ম্যাচটাতে সবাই কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন। সবাই বারবার ম্যাচ উইনিং পারফরমেন্স যখন দেখানো হয়, প্রতিটা ম্যাচের লাস্টের দিকে ধোনির যে হেলিকপ্টার শটটা ছিল সেই শটটাকেই একটু বেশি পরিমাণ প্রায়োরিটি দেওয়া হয়। তবে সেই ম্যাচটাতে 90+ যে ইনিংসটা খেলেছিলেন গৌতম গম্ভীর, সেটার কথা আসলে সামনে খুব কমই আসে। কিন্তু আমার কাছে মনে হয় ভারতের জয়টা হয়ে গেছিল সেইখানেই, যখন গৌতম গম্ভীর ভারতের পক্ষে 2011 সালে শ্রীলঙ্কার এগেনস্টে ওই 90+ যে স্কোরটা করেছিলেন সেটা। তো সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমরা কথা বলতে চাই গৌতম গম্ভীরের যে অ্যাগ্রেসিভ যে কোচিংটা আছে সেটা নিয়ে কথা বলতে চাই। আমরা দেখেছি দর্শক, গৌতম গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন আইপিএলে, তিনি দলে থাকাকালীন সময়ে আপনার কলকাতা নাইট রাইডার্স দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। হ্যাঁ দর্শক, সম্ভবত খুব সম্ভবত 2008 এবং 2008, মাফ করবেন, 2010 কিংবা 2012 এই দুই সিজনে হয়তো বা গৌতম গম্ভীর যখন ক্যাপ্টেন ছিলেন কলকাতা নাইট রাইডার্সের, তখন কেকেআর আইপিএল ট্রফিটা জিতেছিল দুইবার। আর এরপরে যখন তিনি ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নিলেন, আইপিএলের সাথে যুক্ত ছিলেন। মাঝখানে তিনি রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন, এখনও রাজনীতিতে সম্পৃক্ত আছেন। সম্ভবত ভারতীয় কোনো এক রাজ্যের এমপি হবেন বা এমএলএ হবেন, যাই হোক সেটা সেই সমস্ত বিষয় নিয়েও কথা বলতে চাচ্ছি না। তিনি যেভাবে ক্রিকেটের সাথে সম্পৃক্ত আছেন, আমরা আইপিএল এ লাস্ট সিজনের আগের সিজনটার কথা বলতে চাই। তিনি আগে যে লখনৌ সুপার জায়ান্টসে ছিলেন, সেই সিজনটাতে লখনৌ সুপার জায়ান্টস আপনি যে পারফরমেন্সটা করেছে, তার পরবর্তীতে গৌতম গম্ভীর যখন আবার পুনরায় কেকেআর এ ব্যাক করলেন অ্যাজ কেকেআর মেন্টর, কেকেআর মেন্টর হিসেবে ব্যাক করার পরে লাস্ট আইপিএলে কিন্তু কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে দর্শক। এখানে কি আপনি বলবেন যে গৌতম গম্ভীরের লাক ভালো তার জন্য হয়েছে? না দর্শক, গৌতম গম্ভীরের চিন্তা ভালো, গৌতম গম্ভীরের থিঙ্কিংটা ভালো। গৌতম গম্ভীর যেভাবে চিন্তা করেন, তার যে অ্যাগ্রেসিভ চিন্তা ভাবনা আছে টিম সাজানোর জন্য, অ্যাটাকিং যে ক্রিকেটটা গৌতম গম্ভীর অলওয়েজ খেলে আসছেন নিজের ব্যক্তিগত ক্রিকেট ক্যারিয়ারে, কিংবা তার আন্ডারে যারা খেলতেছেন তাদেরকে তিনি যেভাবে পরিচালনা করতেছেন, সেই আহ, সেই বিষয়টার কারণেই তার আন্ডারে যারাই খেলে তারা কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারে বা করতে সক্ষম হয়েছে। কারণ তিনি খেলোয়াড়দের মাঝখান থেকে সেই যে অ্যাবিলিটিটা, 100% যে অ্যাবিলিটিসটা খেলোয়াড়দের মাঝখানে থাকে, সেটা কিন্তু গৌতম গম্ভীর বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। এই কারণেই প্লেয়াররা তার আন্ডারে ভালো করতেছে। রাহুল দ্রাবিড় ভারতীয় ন্যাশনাল টিমের সাবেক কোচ ছিলেন, তার অর্জনও খুব খারাপ বলা যাবে না। তার আন্ডারে ভারত এইবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপে। তারপরে তিনি তার জায়গাটা ছেড়ে দিয়েছেন হয়তো অন্য কাউকে সুযোগ দেওয়ার জন্য। সেইখানে ভারতীয় ক্রিকেট বোর্ড গৌতম গম্ভীরের শরণাপন্ন হন এবং গৌতম গম্ভীর কিন্তু এক হিসেবে কনফার্মই হয়ে গেছেন ভারতীয় ন্যাশনাল টিমের কোচ হিসেবে। তো আমার কাছে মনে হয় বর্তমানে ভারতের যে ন্যাশনাল টিমটা আছে, সামনে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সেখানে ভারত কিন্তু আবারও ফেভারিটের তকমাটা গায়ে নিয়েই সেই পাকিস্তানে যাবে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য। তা আমার কাছে মনে হয় গৌতম গম্ভীর যে ট্যাকটিক্সে খেলাটা খেলেন, গৌতম গম্ভীর যেভাবে খেলে আসছেন, গৌতম গম্ভীরের আন্ডারে ভারত আরও দৃঢ় হবে, আরও শক্তিশালী হবে, আরও বেশি শার্প হবে। সেই ক্ষেত্রে ভারতকে হারানোটা আসলে কতটা সহজ হবে কারোর জন্য, যে কোনো অপোনেন্টের জন্য, সেটা আমার কাছে বোধগম্য নয়। ভারত আরও বেশি পরিমাণ বিপজ্জনক হয়ে যাবে গৌতম গম্ভীরের আন্ডারে, যদি গৌতম গম্ভীর ঠিক মতো তার প্ল্যানগুলোকে ইউটিলাইজ করতে পারেন। দর্শক, আপনারা যারা গৌতম গম্ভীরকে চিনেন তারা সবাই জানেন যে গৌতম গম্ভীর কীরকম ক্রিকেটটা খেলে আসছেন, বা তার আন্ডারে যারাই খেলতেছে তারা সবাই কেমন খেলাটা খেলতেছে। এটা ভিন্ন কথা যে দলে যারা সিনিয়র প্লেয়ার আছেন, যেমন বিরাট কোহলির কথা বলেন, আমরা জানি বিরাট কোহলির সাথে একটা দ্বন্দ্ব ছিল গৌতম গম্ভীরের, পার্সোনাল বলেন যাই বলেন। তবে দ্যাট
ওয়াজ দ্য পার্ট অফ ক্রিকেট। ক্রিকেটে অনেক কিছু এরকম ঘটতে পারে, কিন্তু সেই খেলা সেই ঘটনাগুলো যে জাতীয় দলও কামব্যাক করবে সেটা কিন্তু আসলে বলা যাবে না। কারণ গৌতম গম্ভীর এখন কোচ হিসেবে আছেন, তার যে প্রাপ্য রেসপেক্ট আছে সেটা অবভিয়াসলি বিরাট কোহলি তাকে দিবেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আর বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের যে দ্বন্দ্বটা আছে সেটা অনলাইন পর্যন্ত সীমাবদ্ধ থাক, ভারতীয় টিমে না গড়াক, সেটাই আমরা সবাই চাইবো। তো যাদের মধ্যে এটা মনে হইতেছে, যারা অনেকে বলতেছেন যে বিরাট কোহলি আছেন, বিরাট কোহলি হয়তোবা হয়তোবা গৌতম গম্ভীরকে কোচ হিসেবে মানতে পারবেন না, বা গৌতম গম্ভীরের আন্ডারে খেলতে পারবেন না, কিংবা গৌতম গম্ভীর চাইবেন না সিনিয়র প্লেয়ারদেরকে এইভাবে রাখতে। গৌতম গম্ভীর হয়তোবা চাইবেন নতুন প্লেয়ারদেরকে দিয়ে খেলানোর জন্য। কিন্তু দর্শক, এটা আসলে ভুল কথা। প্রফেশনালিজম বলে একটা কথা আছে, যারা পেশাদার ক্রিকেটটা খেলেন তাদের কাছে এগুলা কোনো ব্যাপারই না, এগুলা কোনো ব্যাপারই না। এটা আপনারা ভুলে যান যে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মাঝখানে যে দ্বন্দ্ব ছিল, এটাই মনে রাখেন। গৌতম গম্ভীর ইজ নাও দ্য হেড কোচ অফ টিম ইন্ডিয়া, এবং তার আন্ডারে টিম ইন্ডিয়া কি অর্জন করতে পারে, কি করতে পারে, সেটাই হচ্ছে দেখার বিষয়। আরেকটা কথা মেনশন করতে চাই দর্শক, আপনি যদি খেয়াল করেন, লাস্ট যে তিনজন কোচ ছিলেন হেড কোচ ভারতে, তিনজনেই কিন্তু আপনার ভারতীয় ছিল। লাস্ট কোচ ছিলেন রাহুল দ্রাবিড়, তার আগে ছিলেন রবি শাস্ত্রী, এখন যিনি আসছেন তিনি হচ্ছেন গৌতম গম্ভীর। তো ভারতের মতো টিম যদি তাদের সাবেক ক্রিকেটারদের উপর ভরসা রাখতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদেরও উচিত আমাদের সাবেক ক্রিকেটারদের উপরে ভরসা রাখা, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু নেওয়ার আছে। তো দর্শক, আপনাদের যদি মনে হয় আমার এই ভিডিওর কথাবার্তাগুলো ঠিক ছিল, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।